মোহরগঞ্জের বাসিন্দা কমল পেশায় একজন কাঠমিস্ত্রি। গ্রামের লোকের খাট, আসবাব, দরজা, জানালা অত্যন্ত কম দামে বানিয়ে দিত বলে গ্রামে অন্যান্য মিস্ত্রির চেয়ে কমলের চাহিদা বেশি ছিল। কম দাম নেওয়ার সাথে সাথে কমলের মিষ্টি ব্যবহারের জন্য গ্রামের লোক তার প্রতি বিশেষ সদয় ছিল। একদিন, বুঝলি সন্টু, কিছুদিন ধরে ভাবছি বাড়ির দরজা জানালাগুলো একটু মেরামত করব। তা বলছি, ভালো কোনো মিস্ত্রির খোঁজ দিতে পারবি? আরে, এত ভাবার কি আছে রে? আমাদের গ্রামের সব থেকে ভালো ফোটর আছে তো, যাকে বলে সস্তায় পুষ্টিকর। তোর কথা কিছুই বুঝলাম না, মানে কি? কমল মিস্ত্রির কথা বললাম রে। এই তো কয়েকদিন আগে আমার বাড়ির দরজা জানালা লাগিয়ে নিয়েছি। যেমন ভালো কাজ, তেমন মজুরিও কম। বাবা, এমনই একজন মিস্ত্রি আমি চাইছিলাম। আমিও তাহলে ওকে দিয়ে ঘরের কাজ করিয়ে দেব। দুজনে চলে যায়। মন্টু বাড়িতে গিয়ে দেখে অনেক মিস্ত্রি তার জন্য অপেক্ষা করছে। সাহেব, আমি অনেক। তাতে আমি কি করব? না মানে, আমি শুনলাম আপনি ঘরের কাজ করাবেন। নিজের সুনাম করাটা যদিও উচিত না, আমার মতো ভালো কাঠমিস্ত্রি একটাও খুঁজে পাবেন না। পাবে না মানে? খুব পাবে, আবার পেয়েও গেছি। অনিক ভাই, তুমি হয়তো জানো না, মন্টু ভাই আমার জন্য বায়না করে এনেছে গো। মন্টু ভাই তোকে বায়না করে নিয়েছে? ভাই, বিশ্বাস করো, আমি খুব ভালো কাজ করি, আর আমি মাত্র 20 টাকা মজুরি নেব। হুম হুম, কিন্তু আমি যে 10 টাকা মজুরিতে কাজ করি ভাই। আর মন্টু ভাইয়ের সাথে সে কথাও হয়েছে। কি, 10 টাকা? হ্যাঁ, সস্তা কিন্তু পুষ্টিকর, বুঝলে বাসা? এবার তুই আয়, আমার কাজ কমলই করুক। এভাবে গ্রামের বেশিরভাগ বাড়িতে কাজ করতে থাকলো কমল। ধীরে ধীরে কাঠ মিস্ত্রি বলতে কেবল কমলেরই নাম লোকের মুখে মুখে। এই নিয়ে গ্রামের অন্য কাঠমিস্ত্রিরা বিরক্ত আর বিক্ষুব্ধ হয়ে উঠল। একদিন গ্রামের প্রান্তে সকলে জড়ো হলো। না না, এভাবে চললে তো একদিন আমরা বাটি হাতে পথে দাঁড়াবো রে। রাজবাবুর বাড়িতে যে কাজের বায়না পেয়েছিলাম, ভেবেছিলাম ছেলের জন্য একটা জামা কিনে দিব। কোথা থেকে এসে কমল সেই কাজই ছিনিয়ে নিল। আমার কথা কি বলবি তোরা? রাজ্যের সেনাপতির বাড়িতে দরজা তৈরির বেশ বড় বায়না পেয়েছিলাম, জানিস? কাজটা সবে শুরু করব, কোথা থেকে বজ্জাত কমল এসে বলল মাত্র 10 টাকা মজুরিতে কাজ করে দেবে। ব্যাস, কাজটা মুখের সামনেই কেড়ে নেয়। আমি শুধু ভাবি, ওই স্যাসরা এত কম মজুরিতে কাজ করবে কিভাবে? এ যেন বিনা পারিশ্রমিকে গাধার খাটুনি খাটা। জানি না ভাই, কিন্তু এভাবে চলতে থাকলে আমার অন্য কাজের খোঁজ করতে হবে। কে কে কে? ওগো, ওগো, ওঠো ওঠো! কি যে শব্দ হলো! ও কিছু না, ইঁদুর ওরকম করে। এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না, ইঁদুর নয়, ঘরে লোক ঢুকেছে। কে কে ওখানে? ওগো, ঘরে নির্ঘাত ডাকাত পড়েছে। কে? কি বলছো কি? কোথায়? কে? কেন? এই কে রে? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের! ডাকাতগুলো সব লুট করে নিয়ে গেল। এই তো কদিন আগে নতুন দরজা লাগালে গো। শয়তান ডাকাতগুলো দরজা ভেঙে সব লুট করে নিয়ে চলে গেল। হায় 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 হায়! সত্যি তো, কদিন আগে দরজা বসালাম, সেই মিস্ত্রি বলল দরজা খুব মজবুত, কেউ ভাঙতে পারবে না। তাহলে কি করে এরকম হলো? কপালে দোষ না হলে কি এত বড় ক্ষতি হয়? এবার কি হবে গো? রেখা আর মন্টু মাথা চাপড়াতে থাকলো।
এরপরে গ্রামের মধ্যে এরকম ঘটনা প্রায়ই দিন ঘটতে থাকলো। কখনো দাসীর বাড়িতে, কখনো সমাদরের বাড়িতে, আবার কখনো মোড়লের বাড়িতে ডাকাত পড়লো। গ্রামের লোকেরা ভয়ে অসন্তুষ্ট হয়ে গেল। সেদিন গ্রামের বটতলায় বৃদ্ধ হরিহর বললেন, যতই বলো বাবু, এই গ্রামে আসি আজ 4 বছর হলো। দাদুর জন্মেও এমন ডাকাতি দেখিনি। আমরা গরিব মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে যেটুকু উপার্জন করি, আবার যদি ডাকাত সেসব লুটে নেয়, কিভাবে বাঁচবো বলো তো? আচ্ছা, তোমরা একটা বিষয় খেয়াল করেছো? ওই মিস্ত্রি কমল যে যে বাড়িতে কাঠের কাজ করেছে, সেসব বাড়িগুলোতে ডাকাতি হয়েছে। হা 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 হা, অমনি তোর মন বোসকার দিকে। অমলের জন্য যেহেতু তোর ভাত মারা যাচ্ছে, তাই এখন তুই ওকে দোষ দিচ্ছিস। না জেঠামশাই, না, আমি সেই জন্য বলছি না। তোমরা নিজেরাই খেয়াল করো, প্রথমে মন্টুর বাড়ি, তারপর প্রতাপ বাবু, আর গতকাল সাহা বাড়িতে ডাকাতি হলো। তা আবার হয় নাকি? ও তো আমার বাড়িতেই কাজ করেছে। কত সুন্দর কাজ! অমলের মতো এত ভদ্র আর আমায়িক ছেলে গ্রামে আর আছে? তারপর এত কম মজুরিতে কেউ কাজ করবে? এই অনেক ভাই, তুই ওর নামে উল্টাপাল্টা কথা রটাস না তো। তোমরা যতই বলো, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। তোমাদের সমস্যার কথা শুনলাম, এটা খুব চিন্তার বিষয়। দরজা ভেঙে ডাকাত দল ঢুকছে, কিন্তু বাড়ির লোক টের পাচ্ছে না। এ কিভাবে সম্ভব? আমি দেখছি বিষয়টা, তোমরা এখন এসো। কর্তা বাবু, আপনি মিস্ত্রির খোঁজ করছিলেন না? আমি সর্বকৃষ্ট মিস্ত্রি আপনার কাছে এনে দিলাম। ওর নাম কমল। কর্তা বাবু, আপনার ঘরের দরজা তৈরি করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কাজটা ঠিকঠাক পারো তো? মোড়লের বাড়ির দরজা তো আর সাধারণ দরজা নয়। আপনার দয়ায় এই গ্রামের বেশিরভাগ বাড়িতেই আমি দরজা বানিয়ে দেই, তাও মাত্র 10 টাকা মজুরিতে। যাকে বলে দামে কম মানে ভালো। মাত্র 10 টাকা মজুরিতে দরজা জানলা? বাহ, এ তো অবাক ব্যাপার। সবই আপনার কৃপা কর্তা বাবু। আমার কাছে আমার কাজই আমার সাধনা, তাই যতটা সম্ভব কম পারিশ্রমিকই নেই। হ্যাঁ কর্তা বাবু, আমার ঘরের দরজাগুলো অত্যন্ত সুন্দর আর মজবুত হয়েছে। তাছাড়া কমল অতি আমায়িক ছেলে। বেশ, কমল, তাহলে তুমি কাল থেকে কাজ শুরু করে দাও। দেখবে দরজা যেন মজবুত আর অত্যন্ত সুনিপুণ ভাবে তৈরি হয়। কেমন? কমল মহা আনন্দে পরদিন কাজ করতে গেল। কয়েকদিন পরেই প্রতীকের বাড়িতে ডাকাতের খবর শোনা গেল। এদিকে মোড়ল ডাকাতের কথা বসে ভাবছিলেন, তখনই সেখানে অনেকে এসে পৌঁছালো। কর্তা বাবু, যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি বলবি? বল রে অনেক, বল। কর্তা বাবু, আমি জানি আপনি গ্রামের ডাকাতদের বিষয়টি নিয়ে ভাবছেন, তাই বলছি আপনার বাড়িতে যে মিস্ত্রি আপনার দরজা বানিয়ে দিচ্ছে তার উপর লক্ষ্য রাখুন। কে? মিস্ত্রি কমলের উপরে? ডাকাতির সাথে ওর কি সম্পর্ক? কি বলছিস কি? স্পষ্ট করে বলবি আমায়। সম্পর্ক ডাকাতির সঙ্গে নয়, ডাকাতির সঙ্গে। গ্রামে যে সকল বাড়িতে ডাকাতি হয়েছে সে সকল বাড়িতে কমলের দরজা জানালা বানিয়েছে। তোর কথা যদি ঠিক হয় তাহলে আমি দেখছি বিষয়টা। ওরে, তোরা এসে গেছিস? আমি ভাবলাম দেরি হবে। আমরা এসেছি বেশ কিছুক্ষণ হলো। আর দেরি করিস না, খবর বল। আমি থাকতে খবর খারাপ হবে তা হতে পারে নাকি? কর্তাবাবুর ঘরের দরজার ডান দিকে নরম কাঠ রেখেছি, বল্লম দিয়ে একটু খোঁচা দিলেই তা খুলে যাবে। মোড়লের বাড়িতে ডাকাতি করব ভাবতে কেমন উত্তেজিত লাগছে। যত দামি জিনিস আছে সব একেবারে সাবার করে দিব।
আমাকে এবার 60% দিতে হবে। মোড়লের বাড়ি বলে কথা, তা না হলে আমি সব বলে দেব মোড়লকে যে তোরাই সেই ডাকাত দল। এটা তোর অন্যায় আবদার। অত শতাংশ তোকে দিলে আমাদের চলবে কি করে? আর মোড়লকে জানিয়ে দিলে আমরা তোর কথা বলে দিব। গ্রামের লোকদের খোঁজ তুই তো আমাকে দিস। কমল ওদের কোনো কথা না শুনে মোড়লের বাড়িতে গিয়ে নিজেই মোড়লকে ডাকাতের কথা বলে দেয়। মোড়ল ডাকাতদের ধরার ব্যবস্থা করে। এদিকে ডাকাতরা ধরা পড়ে গেলে এসবের পেছনে যে মুরলি দায়ী সেটা মোড়লকে বলে। মোড়ল ডাকাতদের পাশাপাশি কমলকেও শাস্তি দেয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, ডাকছো কেন? বাহিরে গিয়ে দেখো তো, এত চেঁচামেচি কিসের? আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে। গ্রামের সবাই একটু সমস্যার মধ্যে আছে, আর তারা তোমার কাছে সাহায্য চাইতে এসেছে। আর তুমি কি না তাদের সাহায্য করছো না? এই নিয়ে তারা তোমার কাছে কতবার এলো। না না, আমি কাউকে সাহায্য করতে পারবো না। তুমি হলে গ্রামের মোড়ল, আর তুমি যদি সবাইকে সাহায্য না করো তাহলে আর কে সাহায্য করবে বলো তো? আমি এত কথা শুনতে চাই না। তুমি তাড়াতাড়ি সবাইকে বিদায় করো। এ কথা শুনে মোড়লের বউ সেখান থেকে চলে গেল। আর মোড়লের বাড়ির চাকর বাহিরে গিয়ে সবাইকে বলতে লাগলো। তোমরা সবাই এখান থেকে চলে যাও, মোড়ল মশাই আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। মোড়ল মশাইকে সাহায্য করতেই হবে। মোড়ল মশাই যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। মোড়ল মশাই আপনাদের সাথে কোনো কথা বলতে চান না, চলে যান এখান থেকে। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। অন্যদিকে মোড়ল একা একা বলতে লাগলো। আমার টাকা পয়সা বেশি হয়নি যে গ্রামের সবাইকে দান করে দেব। আমার টাকা দিয়ে আমি সুখে দিন কাটাবো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। খরার কারণে মাঠ ঘাট শুকিয়ে গেল, জমির ফসল নষ্ট হতে লাগলো। হে ভগবান, তুমি আমাদের রক্ষা। প্রার্থনা করতে লাগলো। আর একদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। ভগবান বুঝি আমার কথা শুনেছেন। ভগবান সবার মঙ্গল করুক। আজ জমিতে গিয়ে দেখে আসি জমিটার কি অবস্থা। সেই লোকটি তার জমিতে গেল আর দেখাশোনা করতে লাগলো। অন্যদিকে মোড়লের বাড়িতে এক সাধু বাবা এলো। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু জল দে তো। আরে সাধু বাবা, আপনি আসুন, ভেতরে আসুন। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হলো, এভাবে ডাকছো কেন? এই লোকটিকে তুমি কোথায় পেলে শুনি? আর তাকে ভিতরে কেন নিয়ে এসেছো? এভাবে কেন বলছো? উনি একজন সাধু বাবা। আমি কোনো সাধু বাবাকে মানি না। আপনি এখান থেকে চলে যান। আপনি জল খেয়ে যান সাধু বাবা। না, এই জল আমার পেটে সইবে না। তোর স্বামী এই কাজটি ঠিক করলো না। একজন সাধু বাবার সাথে খুবই অন্যায় কাজ করেছে। এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই একদিন আমার কাছে আসবি, আর তোকে একদিনের চাকর হতে হবে। না না সাধু বাবা, আপনি এ কাজ করবেন না। তোর স্বামীকে আমার কাছে আসতেই হবে, আর একদিনের জন্য আমার চাকর হয়ে থাকতে হবে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর মোড়ল বলতে লাগলো।
তুমি চিন্তা করো না গিন্নি, আমায় এ কাজ কখনোই করতে হবে না। আর আমি আমি এই সাধু বাবার চাকর কখনোই হব না। এভাবে চলে গেল বেশ কিছুদিন। আর একদিন মোড়লের বউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। আর একদিন এক কবিরাজ মোড়লকে বলল, তোর বউকে বাঁচানোর একটি উপায় খোলা আছে। কি সেই উপায় কবিরাজ বাবু? আমি সেই কাজ করতে রাজি আছি। আমার স্ত্রীকে যে আমার বাঁচাতেই হবে। সাধু বাবার কাছে একটি মলম আছে। এই মলম শুধু তার কাছেই পাওয়া যাবে। সেই মলম তোর স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে। আর এই কাজটি করলেই তোর স্ত্রী একদম সুস্থ হয়ে যাবে। না, আমি এ কাজ করতে পারবো না। আমি কোনো সাধু বাবার কাছে যেতে পারবো না। এই কাজ না করলে তোর স্ত্রীকে বাঁচানো যাবে না। একথা বলে কবিরাজ সেখান থেকে চলে গেল। আর মোড়ল দুশ্চিন্তায় পড়ে গেল। কি করব, কি করব? শেষে কিনা সাধু বাবার কাছে আমার যেতে হবে, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই। এভাবে সারা রাত ভাবতে লাগলো। আর পরদিন সকালবেলা সে সাধু বাবার কাছে চলে গেল। আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে। হা 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 হা। সাধু বাবা, আপনি আমায় বাঁচান। আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, তাকে যে বাঁচাতেই হবে। কিন্তু আমি কি করে সাহায্য করব? আপনার কাছে এক ধরনের মলম আছে, যা আমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে হবে, তাহলে আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তো ওকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এরকম করবেন না সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। তাহলে একদিনের চাকর হতে হবে তোকে। গ্রামের মোড়ল সাধু বাবার কাছে একদিনের চাকর হয়ে গেল। আর এ কথা গ্রামের সবাই জানতে পেল। আর মোড়ল সেই সাধু বাবার কথা মতো কাজ করতে লাগলো। আর এসব শুনে সবাই সেই সাধু বাবার কাছে এলো। মোড়ল কিনা হলো একদিনের চাকর। এটা খুবই হাস্যজনক। চুপ করো তোমরা। কখনো কখনো নিজেদের ভুলের জন্য এরকম শাস্তিও পেতে হয়। তোমাদের মোড়ল ভুল করেছিল, তাই তার শাস্তি পেল। আজ থেকে তোমাদের মোড়ল তোমাদের সাহায্য করবে। আজ থেকে তোমরা এক নতুন মোড়লকে দেখতে পারবে। আমার অনেক ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই নে তোর মলম, তুই তোর স্ত্রীকে গিয়ে সুস্থ কর। এরপর মোড়ল সেই মলম নিয়ে বাড়িতে এলো। আর স্ত্রীর কপালে ছুঁয়ে দিল। আর মোড়লের স্ত্রী একদম সুস্থ হয়ে গেল। হ্যাঁ গো, দেখো, আমি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ গিন্নি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না। এভাবে মোড়ল তার ভুলগুলো বুঝতে পারলো। মোড়ল তার গ্রাম নারায়ণপুর গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। গ্রামে সে আর তার বউ লক্ষ্মী বাস করত। কাঠুরে রোজ গভীর বনে যেত কাঠ কাটতে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই তো আসছি, দাঁড়াও। বনে যাব কাঠ কাটতে, দেরি হয়ে যাচ্ছে যে। এই নাও কিছু খাবার, সাবধানে থেকো। তারপর কাঠুরে কাঠ কাটতে বনে যায়।
আর কিছু কাঠ কেটে। সেদিন ছিল অনেক গরম। খুব গরম লাগছে, এদিকে তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আশেপাশে তো নদ নদী জলাশয় কিছুই দেখছি না। যাই, একটু সামনে এগিয়ে দেখি কোনো জল পাই কিনা। এই বলে কাঠুরে হাতে কুড়াল নিয়ে সামনের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই কাঠুরে একটি ডাব গাছ দেখতে পেল। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম, কিন্তু কোথাও তো একটু জল পেলাম না। ওই তো, ওই তো একটা ডাব গাছ দেখতে পাচ্ছি। যাই, ওখান থেকে একটা ডাব পেড়ে নেই। এই বজ্জাত পাজি কাঠুরে, তুই এটা কি করছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? আমার অনুমতি না নিয়ে কেন তুই আমার ডাব পাড়তে চাইছিস? এই ডাব গাছ দেখি কথাও বলতে পারে। কি বলছো কি ডাব গাছ? এই গাছগুলো তো সৃষ্টিকর্তাই আমাদের জন্য সৃষ্টি করেছে। আমরা একজন আরেকজনের বিপদে সাহায্য করব, একজন আরেকজনের গাছের ফল খাবো। এটাই তো স্বাভাবিক। তোর সাথে আমি কোনো তর্কে যেতে চাই না। আমি যখন বলেছি যা, তাহলে তুই এখান থেকে চলে যাবি। বুঝেছিস? আমি কি তোকে আমার ডাব পাড়তে বলেছি? ডাব গাছের এমন অহংকারী কথা শুনে পাশে থাকা খেজুর গাছ বলে ওঠে। ডাব গাছ, তুমি ওনাকে এভাবে কেন বলছো? উনি তো অনেক তৃষ্ণার্ত। সারাদিন ধরে এই কড়া রোদের মধ্যে বনে কাঠ কেটেছে। বেচারা পিপাসায় ক্লান্ত হয়ে গেছে, তাই তোমার কাছে এসেছে একটা ডাবের জন্য। আর তুমি এমন আচরণ করলে? এমন আচরণ করো না। আর কথা না বেরিয়ে ওকে একটা ডাব দিয়ে দাও। এই, তুই যা। তোকে কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? তুই কি পারবি ওর তৃষ্ণা মেটাতে? তুই তো পারিস থোকায় থোকায় ধরে থাকতে। তোর ফল তো কোনো কাজই আসে না। কি একটা বাজে ফলের জন্ম দিয়েছিস তুই। আর আমাকে দেখ, আমার ডাব খেতে কত মানুষ আসে। তাই বলে কি আমি যাকে তাকে আমার ডাব দিয়ে দেব? আমার ডাব আমি এই কাঠুরে ভিখারিদের দেব না। এই সামান্য কথা নিয়ে তুমি আমাকে এত অপমান করলে ডাব গাছ। তোমার এত অহংকার। ডাব যখন কাউকে দেবেই না, তাহলে ধরে রেখেছো কেন? কার জন্যে বলো তো? এসব তো মানুষের জন্যই। তোমার ডাব খেয়ে সবাই কত প্রশংসা করবে। তাই আবারও বলছি, দিয়ে দাও। ওই কাঠুরেকে একটা ডাব দিয়ে দাও। এই, তুই চুপ থাক। তোকে কতবার বলেছি ওর হয়ে ওকালতি করবি না। আমি ওকে ডাব দেব না। তুই এই নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। ঠিক আছে, ঠিক আছে, আমাকে নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। আমি চাই না তোমরা প্রতিবেশী হয়ে ঝগড়া করো। ডাব গাছ, তোমার ডাব আমার লাগবে না। কাঠুরে ভাই, তুমি তো চলেই যাচ্ছ, কিন্তু যাওয়ার আগে আমার একটা অনুরোধ রাখবে? বলো, কি বলবে? রাখার মতো হলে রাখবো। আমার খেজুর তো কেউ খায় না। এ নিয়ে আমার মনে অনেক দুঃখ। তুমি কি আমার গাছ থেকে এক ঝোঁকা খেজুর নিয়ে যাবে? কেন নেব না? আর তোমার খেজুরগুলো কি সুন্দর দেখতে! এ কথা বলে খেজুর গাছ থেকে এক ঝোপা খেজুর নিয়ে বাড়িতে চলে যায় আর তার গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি! কি গো, তোমার হাতের খেজুরগুলো তো অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আগে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। তৃষ্ণায় যে আমার বুকের ছাতি ফেটে যাবে এবার। আচ্ছা দাঁড়াও, আনছি। এই নাও জল। জানো গিন্নি,
আজ কি হয়েছিল? তারপর কাঠুরে তার বউকে সব ঘটনা খুলে বলে। ডাব গাছের এত অহংকার, দেখবে ওর অহংকার ঠিক একদিন। কাঠুরে আবার কাঠ কাটা শেষ করে সে রাস্তা ধরে বাড়ি ফিরছিল, আর ফেরার পথে দেখলো কি ব্যাপার? সেদিন তো ডাব গাছে কতগুলো ডাব দেখলাম, আজ দেখছি গাছে একটা ডাবও নেই। হ্যাঁ, অহংকারের পতন তো হবেই। তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিন বাগানের মালিক এসে সব ডাব জোর করে পেরে নিয়ে যায়। কাঠুরে ভাই, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো কারো সাথে অহংকার করব না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। মনে রেখো, অহংকার পতনের মূল। আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত প্রতীকদের আমি চাইবো তুমি তোমার গাছের ফল দিয়ে অসহায় তৃষ্ণার্ত পথিকদের